আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। চলতে পথে দেখতে পেলাম হলদে রাঙা ফুল, পাতার আড়ে বারে বারে দুলছে দোদুল দুল। বৃহৎ এই নদীর ক্ষুদ্র সলিল ধারাকে তোয়াক্কা না করেই বাইক চালিয়ে চলে গেলাম পানির উপর দিয়ে। এই ক্ষেত, এই সবুজ ঘাস, এই ফসলের সুগন্ধি রাত, সবই আমার চেনা, সবই আমার প্রাণের খুব কাছে। নরম ঘাসের শয্যা পাতিয়া জুড়াইব আমি বুক, মেঘের ছায়ায় ঘুমাইয়া লব, মুছিয়া সারাটি মুখ। এই সুন্দর দৃশ্যগুলো আমাদের বাড়ির অতি নিকটে, অথচ কখনো চক্ষু মেলে দেখা হয় নাই। মানে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য তুমি যদি একটু কষ্ট করে খুঁজে নাই বের করো, তাহলে তোমার গৌরব বা সার্থকতা কোথায়? সরু পথখানি সুতোয় বাঁধিয়া দূর পথিকেরে আনেছে টানিয়া। পল্লীকবি জসীমউদ্দীনের সেই বিখ্যাত পংক্তিটি মনে পড়ে যায় এই সকল রাস্তায় আসলে। নদীর কাছাকাছি আসার আগেই তার পূর্বাভাস পাওয়া যায়। জেলে ভাইদের সাজ সাজ রব যেন নদীর পাড়ে গমনের পূর্বে অবিচ্ছেদ্য দৃশ্য। বালি দিয়ে তৈরি এই রাস্তা দেখে অন্নদামঙ্গল কাব্যের একটা কথা মনে পড়ে গেল। বড়র প্রীতি বালির বাঁধ, ক্ষণিকে হাতে দড়ি ক্ষণিকে চাঁদ। যদিও পরম যত্নে নির্মিত হয়েছে এই ব্রিজ এবং রাস্তাটি, কিন্তু আসন্ন বন্যায় কতটুকু টিকে থাকতে পারবে এই বালুর রাস্তা তা বলা দুষ্কর। পরপর দুটি সুন্দর সেতু, কিন্তু যার সংযোগ সড়ক একদম নরম বালুকাময়। বাচ্চাদের দেখে মনে হলো কবি বলেছেন, শৈশব হারিয়ে গেছে সময়ের স্রোতে, কি হবে আর অশ্বারোহীর মতো স্মৃতির লাগাম টেনে। পথিমধ্যে নজর কাড়ল সুন্দর একটি পাঠশালা। কবি বজলুর রশিদ বলেছেন, দূরের গায়ে চেয়ে দেখি লাল টিনের ঘর, এটাই আমার পাঠশালা, বাল্য শিক্ষার বর। কান ধাঁধানো এই মেশিনটা দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এখানে রাস্তার কাজ চলমান, সম্ভবত আরও একটি সেতু নির্মিত হবে। সংযোগ সড়কগুলো ভালো না হলে হয়তো সেতুগুলো বেশি দিন টিকবে না। চারপাশের পরিবেশটা নজর কাড়ার মতো। সাধারণত আমরা হেঁটেই নদী ভ্রমণ করি, কিন্তু আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। দেখি বাইক নিয়ে কত দূর যাওয়া যায়। হেরাক্লিটাস বলেছিলেন, তুমি একই নদীতে দুবার পা রাখতে পারবে না। অর্থাৎ সময়ের সাথে সাথে নদী ও তার সৌন্দর্য পরিবর্তিত হয়। তাই যতবারই নদীতে ভ্রমণ করতে আসি, প্রতিবারই যেন মনে হয় নতুন কোনো দৃশ্য দেখছি। নয়নাভিরাম সবুজ ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে সোজা বয়ে চলা সবুজ রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি আমরা। কবি আহসান হাবিব তার আশায় বসতি কবিতায় লিখেছেন, এখানে আমিই ছিলাম, এখানে আমিই থাকবো চিরকাল। এই ক্ষেত, এই সবুজ ঘাস, এই ফসলের সুগন্ধি রাত, সবই আমার চেনা, সবই আমার প্রাণের খুব কাছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, দূরের পথ তো নয় গো বন্ধু, মনের মতন পথের রেখা। সরুষে পথ বনের ছায়ায়, হঠাৎ যদি পাই গো দেখা। গ্রামের ভিতর এমন অচেনা অজানা পথ দিয়ে চলতেই মনে পড়ে গেল রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা দি রোড নট টেকেন এর দুটি লাইন। আমি নিয়েছিলাম সেই পথটি, যেটি ছিল অপেক্ষাকৃত কম চলা, আর তাতেই বদলে গেল আমার জীবনের সব গল্প। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষের মাথা গোঁজার ঠাঁই হয় এখানে। এখন অবশ্য শুকনো মৌসুম, তাই অযত্ন অবহেলা ছাড়া এদের তেমন বিশেষ কদর নেই। দীর্ঘ পথ ভ্রমণের পর আমরা নদীর তীরে চমৎকার একটি হাটে প্রবেশ করলাম। একদম নদীর পাড় ঘেঁষে শক্ত বাঁধ দিয়ে তার উপর নির্মাণ করা হয়েছে মোটামুটি বড় আকারের এই হাটটি। এই জনপদের কয়েক ক্রোশ হেঁটে দূরে বাজারে যাওয়ার ক্লেশ অনেকটাই কমিয়ে দিয়েছে এই বাজার। বাজার পেরিয়ে এবার আমরা ধীরে ধীরে নেমে পড়ছি নদী গর্ভে। মূলত এটি প্রধান নদী, যেটা দেখতে আমরা এসেছি। কবি সুকান্ত ভট্টাচার্য যেন এই দৃশ্য দেখেই বলেছিলেন, নদীর চড়ে চড়ে মানুষের পদধ্বনি, নতুন পলি মাটিতে জীবনের জয়গান। সামনেই দেখা মিলল মনোমুগ্ধকর এক সরু পথের, চারিদিকে বিস্তৃত সবুজ আর মাঝখানের মেঠো পথ। চোখ জুড়ানো, মন ভুলানো এই পথটিকে দেখেই হয়তো পল্লীকবি জসীমউদ্দীন তার রাখাল ছেলে কবিতায় বলেছিলেন, নরম ঘাসের শয্যা পাতিয়া জুড়াইব আমি বুক, মেঘের ছায়ায় ঘুমাইয়া লব, মুছিয়া সারাটি মুখ। সবুজ ঘাসের গালিচা বিছানো,
মাঠের উপর দিয়ে মেঠো পথ গেছে বনের আড়ালে মায়াবী ছায়াটি নিয়ে। যে সবুজ ঘাসগুলোকে আমরা পদতলিত করে যাই, সেগুলো আবার বুক চিরে জন্মায়, বারবার পদপিষ্ট হয়ে মাথা তুলে দাঁড়ায়। পথের ধারের সুন্দর হলদে ফুলগুলোকে দেখে মনে পড়ল সুনির্মল বসুর কবিতার লাইন, চলতে পথে দেখতে পেলাম হলদে রাঙা ফুল, পাতার আড়ে বারে বারে দুলছে দোদুল দুল। মৃদু হাওয়ায় দুলিয়ে ওঠা ফুলগুলোকে নাড়িয়ে দিয়ে ধুলো উড়িয়ে ছুটে চলছে বাইক। হলুদ ফুল আর সবুজ ঘাসের মায়া ত্যাগ করে নেমে পড়লাম পলিমাটির বুকে। বিশাল নদীতে চর পড়ে গেলেও এই জায়গাটি দিয়ে ঝিরঝির করে বইছে তার নিভু নিভু স্রোতধারা, যেন এটি বলতে চাইছে আমি এখনো জীবন্ত আছি। উড়ে যাওয়া সাদা বকটিকে দেখে মনে পড়ে গেল জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার লাইন। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। বৃহৎ এই নদীর ক্ষুদ্র সলিল ধারাকে তোয়াক্কা না করেই বাইক চালিয়ে চলে গেলাম পানির উপর দিয়ে। যতদূর চোখ চায় ধুধু বালির রাশি, নরম পলি মাটিতে দেবে যাচ্ছে বাইকের চাকা। আমাদের দুজনের ভার বইতে বেশ ভালোই কষ্ট হচ্ছে বেচারা বাইকের, কিন্তু এ সকল বালির বাধা ডিঙিয়ে আমরা সামনে এগোতেই থাকব যতদূর চোখ চায়। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য একটু কষ্ট করাই যায়। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার বলেছিলেন, কাটাহেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। প্রকৃতির এই সুখ উপভোগ করতে হলে তাই একটু কষ্ট তো আমাদেরকে করতেই হবে। কবিগুরু একবার নাকি প্রকৃতিকে বলেছিলেন যে, দিতে যদি হয় দিমা প্রসন্ন সহাস, তবে কেন এ মাথার ঘাম পায়েতে বহাস। একথা শুনে ঈষৎ হেসে প্রকৃতি নাকি তাকে বলেছিল, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে। মানে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য তুমি যদি একটু কষ্ট করে খুঁজে নাই বের করো, তাহলে তোমার গৌরব বা সার্থকতা কোথায়। অবশেষে চলে আসলাম নদীর একদম কিনারায়, যেখানে আমাদের বাইকের পথ আটকে দাঁড়িয়ে আছে রূপবতী স্রোতস্বিনী। এই অপরূপ সুন্দরীর আটকানো পথ মারিয়ে যায় সাত্বিকার। নদী আর নৌকা একে অপরকে ছাড়া অপরিপূর্ণ। নৌকা দেখে মনে পড়ে গেল ছোটবেলায় আওড়ানো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতা, আমায় যেতে ইচ্ছে করে নদীটির ওই পাড়ে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকা বাঁধা সাড়ে সাড়ে। মনে পড়ে যায় নজরুলের সেই বিখ্যাত পংক্তি, খেয়া পাড়ের তরণী এসে ভিড়ল পাড়ের ঘাটে, কে যাবি রে পাড়ের খেয়ায়, আয়রে তরা করে। আবারও চলমান নদীর ভুলে যাওয়া স্রোতধারা এড়িয়ে সামনে নজর পড়ল এক বিশাল পানির ফোয়ারার। দূর থেকে দেখে মনে হচ্ছে শুষ্ক নদীর তপ্ত বালুচরের পেট চিড়ে বের হচ্ছে নির্মল ঝর্ণাধারা, কিন্তু কাছে যেতেই বোঝা গেল এখানে নদী খনন কার্যক্রম চলতেছে। কোনো এক দুঃখিনীর ভিটেমাটি গিলে নদীর পেটে জমতে থাকে বিশাল চর, যা পরবর্তীতে স্রোতস্বিনীর নির্মল স্রোতধারার পথে বাধা হয়ে দাঁড়ায়। নদীর পেট খুঁড়ে গিলে ফেলা সেই দুঃখিনীর ভিটেমাটি উদ্ধারের কার্যক্রম চলতেছে এখানে। কিন্তু এতে সেই দুঃখিনীর কী বা লাভ বলো? সে হয়তো নদীর তীরে বসে পল্লীকবি জসীমউদ্দীনের সেই বুলি আওড়াচ্ছে, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। দেখতে এটি নিতান্তই সাধারণ দৃশ্য হলেও বিস্তীর্ণ চরের বুকে এই দৃশ্য যেন অনেকটাই অন্যরকম লাগতেছিল। এই নির্মল সরল জল ও বালির ছন্দপতনের তালে তালে আমাদের সরল মনকে মিলিয়ে দিলাম জলকেলিতে। কেন জানি না ছোটবেলা থেকেই বালি কাদা পানি এসব দেখলেই মাখামাখি করতে বড্ড ইচ্ছা জাগে। বালির সাথে ভেসে আসছে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া কাষ্ঠখণ্ড। স্রোতস্বিনীর সঙ্গ ত্যাগ করে ভেঙে পড়া নদীর পার বেয়ে উঠতেই চোখে পড়ল চারদিকে নদী বেষ্টিত একটি বিরান গ্রাম। এখানে যেন প্রকৃতির সাথে মিশে যাওয়া স্বাধীন নিঃশ্বাস পাওয়া যায়। এই প্রকৃতির রূপ দর্শন করেই হয়তো কবি কৃষ্ণচন্দ্র মজুমদার অলসপ্রিয় এই আমাদেরকে উদ্দেশ্য করেই বলেছেন, উদ্যান বিপিন গিরি করিয়া ভ্রমণ,
তোমার বিচিত্র রূপ হেরে না কখন, বনবাসী বিহঙ্গের মধুময় গান শ্রবণ করিয়া কভুনা চূড়ায় প্রাণ। বিফল তাদের জন্ম, বিফল জীবন, কখনো দেখে না তারা সুখের বদন। এই সুন্দর দৃশ্যগুলো আমাদের বাড়ির অতি নিকটে, অথচ কখনো চক্ষু মেলে দেখা হয় নাই। আমাদের এই রোগের বর্ণনা কবিগুরু অনেক আগেই দিয়েছিলেন। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু করি ব্যয় বহু দেশ করে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।